শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বাংলাদেশের স্বাধীনতার ঘোষক। স্বাধীনতার ঘোষণার আগে তিনি কিন্তু 25 তারিখ রাত্রে রিভোল্ট করেছিলেন। এটাও কিন্তু পাকিস্তানের সেনাবাহিনী থেকে রিভোল্ট প্রথম, এবং রিভোল্ট করেই সেখান থেকে বের হয়ে এর পরের দিন কালুরঘাট বেতার কেন্দ্রে স্বাধীনতা ঘোষণা করেন। তাই তিনি স্বাধীনতার ঘোষক, এবং তিনি মুক্তিযুদ্ধে সম্মুখ যুদ্ধে থেকে সেক্টর কমান্ডার ছিলেন। তারপরে সেই সময় যে সেনাবাহিনীর একটা ডিভিশন বানানো হয়, সেই জেড ফোর্সের প্রথম অধিনায়ক। অতএব তাকে স্বাধীনতার পরে বীরোত্তম উপাধি দেওয়া হয়েছে। তো নিঃসন্দেহে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় ব্যক্তি, এবং তাকে অস্বীকার করার কোনো উপায় নেই। যদিও অত্যন্ত দুর্ভাগ্য যে আমরা গত 15-16 বছর যাবৎ এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে সর্বনিম্ন প্রাপ্তি, তার থেকেও বঞ্চিত করার চেষ্টা করা হয়েছে। তাতে ইতিহাস বিকৃত হয়েছে, এবং দেশের মানুষের জন্য এটা অত্যন্ত ক্ষতিকর। জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণা, বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদান, এরপর কিন্তু বাংলাদেশে 3.5 বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, এবং সেই সময় মুক্তিযুদ্ধের যে মূল চেতনা, সেই চেতনাকে ভুলুণ্ঠিত করা হয়েছিল। গণতন্ত্র হত্যা করে একদলীয় শাসন ব্যবস্থা, সংবিধানে একটা কালো আইন প্রণয়ন করে সংবিধানকে অবমাননা করা, তারপর দেশে যে অন্যায় অত্যাচার, লুটতরাজ, যার ফলে 74-এ দুর্ভিক্ষ হয়েছিল। এবং ওই সময়ে কিন্তু এই দেশে এই হত্যা, গুম, খুন এগুলো কিন্তু শুরু হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে বাংলাদেশ বিনির্মাণের জন্যে, বাংলাদেশকে প্রতিষ্ঠার জন্য নয়, স্বাধীনতার শুধু জন্য নয়, মুক্তির জন্য নয়, এরপরে তিনি সুযোগ পেয়ে বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ করার জন্য, বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম করার জন্য, এবং বাংলাদেশ যাতে করে একটি এমন বৈদেশিক নীতির অধিকারী হয় যেখানে আমাদের বৈদেশিক নীতির ফলে আমাদের বন্ধু থাকবে কিন্তু শত্রু থাকবে না। তো এই যে পদক্ষেপগুলো, এবং তিনি 19 দফা কর্মসূচি দিয়ে সেই 19 দফা কর্মসূচিকে গণভোটের মাধ্যমে তার সমর্থন নিয়ে তিনি কিন্তু এদেশে বাংলাদেশকে অগ্রসর করার জন্য তিনি পদক্ষেপ নিয়েছিলেন। অতএব বাংলাদেশের সৃষ্টিতে, বাংলাদেশের উন্নয়নে, বাংলাদেশের শান্তি শৃঙ্খলায়, বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল তার মধ্যে শান্তি প্রতিষ্ঠায় জিয়াউর রহমান যে অবদান রেখে গেছেন, অতএব জিয়াউর রহমানকে পক্ষপাতিত্ব করে নয়, যদি আমরা সঠিকভাবে, এবং আমরা যদি একজন ব্যক্তি সত্যিকারভাবে এদেশের দেশপ্রেমিক হিসাবে আমরা যদি আমাদের যারা নেতা আছেন তাদের মূল্যায়ন করি, আমাদের আরও নেতা ছিলেন না তা নয়, কিন্তু শহীদ জিয়াউর রহমানকে বাদ দিয়ে যারা করতে চেয়েছিল, এটা কিন্তু অত্যন্ত ঘৃণ্য, এবং এটা সময়ের পরীক্ষায় কিন্তু এটা কুলাতে পারেনি। আজকে শহীদ জিয়াউর রহমান তার অবস্থানে, তার যে সত্যিকার অবস্থানের কারণেই কিন্তু আজকে পুনরায় মূল্যায়ন শহীদ জিয়াউর রহমানের হচ্ছে। আবার অনেকের কিন্তু জোর করে মূল্যায়ন করার চেষ্টা করার পরেও কিন্তু আজকে নানাভাবে তারা লাঞ্ছিত হচ্ছে। তো সেই ক্ষেত্রে আজকে শহীদ জিয়াউর রহমানকে আশা করি সকলে প্রকৃত মূল্যায়ন করুন। জিয়াউর রহমান দুটো সময়ে আমাদের জাতীয় জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। প্রথমবার 1971-এর 25শে মার্চ
যখন পাকিস্তানি হানাদার বাহিনী এখানে গণহত্যা শুরু করলো, ক্র্যাকডাউন শুরু করলো, তখন মানুষের সামনে কোনো সুনির্দিষ্ট দিক নির্দেশনা ছিল না এবং রাজনৈতিক দলের নেতারা, বিশেষ করে আওয়ামী লীগের নেতারা, তাদের আত্মরক্ষার জন্য সীমান্ত পাড়ি দিয়ে চলে যাচ্ছিলেন। জাতিকে তারা সেই মুহূর্তে কোনো পথ নির্দেশ দিতে পারেননি এবং শেখ মুজিবুর রহমান নিজে পাকিস্তান আর্মির কাছে, কেউ বলেন আত্মসমর্পণ করেছেন, কেউ বলেন তিনি গ্রেফতার হয়েছেন, তিনিও সঠিক কোনো দিক নির্দেশনা দিয়ে যেতে পারেননি। কিন্তু জিয়াউর রহমান যখন তিনি সেনাবাহিনীর, পাকিস্তান সেনাবাহিনীর একজন মেজর, চট্টগ্রামে তিনি কর্মরত ছিলেন, সেই কর্মরত অবস্থায় তিনি 25শে মার্চের পর 26শে মার্চ বিদ্রোহ ঘোষণা করেন উই রিভল্ট বলে। তার আহ্বান শোনার পর, তার ঘোষণা শোনার পর এবং তার মুখে স্বাধীনতার কথা উচ্চারিত হওয়ার পর মানুষ যারা হতাশায় নিমজ্জিত ছিল তারা মনে করল যে আমাদের একটা ভবিষ্যৎ আছে এবং আমরা নিঃসন্দেহে এই স্বাধীন বাংলাদেশ দেখে যেতে পারবো এবং সেই স্বপ্ন আমাদের সফল হবে। এভাবে তিনি জাতির মনে, হৃদয়ে তিনি আশা ভরসা জুগিয়েছেন। যে মানুষটি বিশেষ মুহূর্তে এভাবে মানুষের মনে আশা ভরসা জোগাতে পারে, সেই মানুষটি নিঃসন্দেহে মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় এবং গ্রহণযোগ্য হয়ে ওঠে। দ্বিতীয়বার 1975 সালের নভেম্বরে যখন একটা সংকটজনক অবস্থা চলছিল, রাষ্ট্র কার হাতে আছে 3রা নভেম্বর থেকে 7 নভেম্বর সেটা বোঝা যাচ্ছিল না এবং তিনি নিজে সেনাবাহিনীর ডেপুটি চিফ অফ স্টাফ ছিলেন এবং তাকে বন্দী করা হয়েছিল। কিন্তু তিনি সৈনিকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় ছিলেন। সৈনিকরা তাকে মুক্ত করল এবং মুক্ত করার পর তিনি আবার নতুন করে বাংলাদেশের জনগণকে পথ নির্দেশ দেখালেন। দেশের মানুষের মধ্যে যে হতাশা ছিল, যে দারিদ্র, দুঃখ, বঞ্চনা ছিল, সেখান থেকে বেরিয়ে আসার জন্য তিনি জনগণকে উন্নয়ন এবং উৎপাদনের রাজনীতিতে উদ্বুদ্ধ করেন। তিনি গ্রাম বাংলার পথপ্রান্তরে বহুবার হেঁটে বেরিয়েছেন এবং তার এই পরিভ্রমণের পথ যদি নির্ণয় করা হয় তাহলে দেখা যাবে যে কয়েক হাজার মাইল তিনি হেঁটেছেন এবং তিনি একজন সুঠামদেহী সৈনিক ছিলেন, কমান্ডো ছিলেন, যে কারণে তার পক্ষে এটা করা সম্ভব হয়েছে। কিন্তু সম্ভব হলেও অনেকে সেই কাজটা কিন্তু করে না, সেই কষ্টটা স্বীকার করে না। তিনি কষ্ট স্বীকার করে পৌঁছে গেছেন গ্রাম বাংলার পর্ণকুটিরে, দরিদ্র মানুষের কুটিরে এবং তাদেরকে তিনি উদ্বুদ্ধ করেছেন, শিখিয়েছেন, সচেতন করেছেন কিভাবে তারা দারিদ্র্যের বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারে, কিভাবে তারা স্বনির্ভর হতে পারে। আমাদের গার্মেন্টস শিল্প বা পোশাক শিল্প এবং বাংলাদেশের কর্মজীবীরা বিদেশে গিয়ে তারা যে রেমিটেন্স পাঠায়, বৈদেশিক মুদ্রা পাঠায়, তার উপর। এবং এই তিনটি ক্ষেত্রেই জিয়াউর রহমান অনন্য ভূমিকা পালন করেছিলেন। পোশাক শিল্প এদেশে হতে পারে এটা তিনি উপলব্ধি করেছিলেন এবং এর জন্য কোরিয়ার দায়ু কোম্পানির সঙ্গে তিনি সহযোগিতার ভিত্তি তৈরি করেন এবং তিনি পরিপূর্ণ রাষ্ট্রীয় সমর্থন দিয়ে এই শিল্পটা যাতে সত্যিকার অর্থে বাংলাদেশে দাঁড়াতে পারে এবং বিশ্ববাজারে প্রতিযোগিতা করতে পারে, সেই রকম একটা পরিবেশ তিনি সৃষ্টি করেছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের এক নন্দিত ব্যক্তি। তিনি ইতিহাস সৃষ্টি করেছেন। প্রথমত 1971 সালের 26শে মার্চ রাতের প্রথম প্রহরে তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন। সে সময় জনগণ, তার কয়েক ঘন্টা আগেই পাকিস্তান সেনাবাহিনী ঢাকা এবং অন্যান্য স্থানে বাঙালিদের উপরে একটা বিরাট হত্যাযজ্ঞ চালিয়েছে। তখনই জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 5টি ব্যাটালিয়ন 5টি ক্যান্টনমেন্টে কর্মরত ছিল, তারা বিদ্রোহ করে মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে
প্রথম বিদ্রোহী মেজর জিয়াউর রহমান, 8ম ইস্ট বেঙ্গলের উপ অধিনায়ক, তিনি চট্টগ্রামে সেনানিবাসে বিদ্রোহ করেন এবং পরের দিন 27শে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে জাতির উদ্দেশ্যে স্বাধীনতার ঘোষণা দেন। ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং ইপিআরের সৈনিকেরা বিদ্রোহ করে পাক বাহিনীকে রুখে দাঁড়িয়েছিলাম এবং হাজার হাজার ছাত্র যুবক আমাদের সাথে এসে যোগ দেয়। আমরা তাদেরকে ট্রেনিং দিয়েছি, কিভাবে রাইফেল ফায়ার করতে হয় শিখিয়েছি, যুদ্ধের কলাকৌশল দ্রুত 3-4 সপ্তাহের মধ্যে তাদেরকে শিখিয়েছি এবং তাদেরকে নিয়ে পাক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়েছি। এই মুক্তিযুদ্ধ বাঙালিদের পরম গর্ব। এটি নিয়ে যুগ যুগ ধরে বাংলাদেশের মানুষ নিশ্চয়ই গর্ববোধ করবে এবং স্বাধীনতা যুদ্ধে বিভিন্ন রণাঙ্গনে বীর যোদ্ধারা যেভাবে যুদ্ধ করেছে এবং পাক বাহিনীকে পরাজিত করেছে, সেটি এক গৌরবময় ইতিহাস। মেজর জিয়া স্বাধীনতা ঘোষণার পরপরই তিনি নিজেই 8ম ইস্ট বেঙ্গল এবং ছাত্রদেরকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন। আমরা যশোর, জয়দেবপুর, সৈয়দপুর এবং কুমিল্লা এইসব ক্যান্টনমেন্টে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের যেসব ব্যাটালিয়ান সময় ছিল, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বাঙালিদেরকে নিয়ে গড়া সেনাবাহিনী, সৈনিকেরা সবাই বাঙালি। তো এদেরকে নিয়ে আমরা যে মুক্তিবাহিনী গড়ে তুলি তার নেতৃত্ব দিয়েছিলেন মেজর জিয়াউর রহমান। জুন মাসে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 1ম, 3য় এবং 8ম ব্যাটালিয়ন নিয়ে গড়ে তোলা হয় জেড ফোর্স, বাংলাদেশ সেনাবাহিনীর 1ম নিয়মিত ব্রিগেড। এই জেড ফোর্স মেজর জিয়ারি নামের অধ্যক্ষ নিয়ে গঠিত। 9 মাস অত্যন্ত বীরত্বের সাথে এই জেড ফোর্স যুদ্ধ করেছে। মুক্তিযুদ্ধের সবচাইতে বেশি সাহসিকতা পদক জিয়ার নেতৃত্বে এই জেড ফোর্স অর্জন করেছিল এবং জেড ফোর্সের শহীদদের সংখ্যাও সর্বাধিক। সবচাইতে যে মুহূর্তটি আমার কাছে আকর্ষণীয় মনে হয় সেটি হলো যে ওই সময় বাংলাদেশে 18টি জেলা ছিল, একটি মাত্র জেলা মুক্তিবাহিনী একক প্রচেষ্টায় দখল করেছে, সেটি হলো সিলেট জেলা। আমাদের গৌরীপুরের পর কানাইঘাট জয় করার পর আমরা পরিকল্পনা নিলাম যে আমরা সিলেট শহরে সবার আগে প্রবেশ করব। সিলেটের কাছে, সিলেটের উপকণ্ঠে একটি গুর্খা ব্যাটালিয়নকে ভারতীয় বাহিনী হেলিকপ্টারে ড্রপ করেছিল। আমাদের 1ম ইস্ট বেঙ্গলকে বলা হয়েছিল তাদের সাথে যুক্ত হওয়ার জন্যে। আমরা সেই কারণে এই সিলেটের প্রচলিত সড়ক বাদ দিয়ে এই বিল, হাওর এবং চা বাগানের মধ্যে দিয়ে সিলেটের দিকে অগ্রসর হতে থাকি। আপনারা অনেকেই মাও সেতুংয়ের লং মার্চের কথা পড়েছেন। আমাদের জন্য মুক্তিযুদ্ধের ইতিহাস এটি হলো অত্যন্ত স্মরণীয় একটি লং মার্চ। কানাইঘাট তো সিলেট এই দীর্ঘ পথ আমরা যুদ্ধক্ষেত্র এড়িয়ে হাওরের মধ্যে দিয়ে চা বাগানের ভিতর দিয়ে ধীরে ধীরে সিলেটের দিকে যাচ্ছিলাম। আমাদের খাবার দাবার আমাদের পিঠে ছিল, কারণ আমরা বিচ্ছিন্নভাবে মূল বাহিনী থেকে বিচ্ছিন্ন হয়ে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিলাম সিলেটের দিকে। সেই জন্য আমাদের খাবার দাবার অ্যামুনিশন আমাদেরকে ক্যারি করতে হয়েছে। তো 3-4 দিন এভাবে চলার পর হঠাৎ সামনে দেখলাম যে একটা সাদা বিল্ডিং দেখা যায়। পরবর্তীকালে জানতে পেরেছি এটা হলো সিলেটের এমসি কলেজের প্রিন্সিপালের বাসা। তো আমরা ওঠার পর তখনও যুদ্ধ চলে সিলেট থেকে 8 মাইল দূরে খাদিমনগর এলাকায়, অথচ আমরা সিলেট শহরের ভিতরে প্রবেশ করে গিয়েছি সবার আগে। তখন পাক বাহিনী সেখানে সকালবেলা তাদের এই এমসি কলেজের প্রিন্সিপালের বাসার থেকে পাক বাহিনী সৈনিকরা বেরিয়ে এসে রোদ পোহাচ্ছিল। তারা নিশ্চিন্ত ছিল, কারণ যুদ্ধ চলে তখন 8 মাইল দূরে। তখন আমাদেরকে টিলার উপরে দেখে তারা চিৎকার করে জিজ্ঞেস করে যে আমরা কারা, কারণ সিলেটের এত ভিতরে যে হঠাৎ করে মুক্তিবাহিনী প্রবেশ করেছে এটা তারা কল্পনা করেনি। দ্বিতীয়ত আমাদের পরনে খাকি পোশাক, হাতে চাইনিজ অস্ত্র, সেটাও তাদেরকে কিছুটা ধাঁধার মধ্যে ফেলেছে। আমরা দ্রুত ট্রেঞ্চ খোঁড়ার চেষ্টা করছি, কিন্তু ট্রেঞ্চ অসম্পূর্ণ থাকতে হাঁটু পর্যন্ত খোঁড়া হয়নি। নর্মালি শোল্ডার লেভেল পর্যন্ত গর্তের মধ্যে থাকতে হয় যাতে করে এফেক্টিভলি ফায়ার করা যায়। কিন্তু আমরা যেহেতু ট্রেঞ্চ খোঁড়া সম্পূর্ণ করতে পারিনি, আমাদের উপরে কয়েকটি আক্রমণ তারা করে। এটা হলো 14ই ডিসেম্বর সকালে, যার ফলে আমার কোম্পানির উপরেই আক্রমণ আসে। আমার 18 জন যুবক সৈনিক শহীদ হয়, আমার 2টা মেশিন গান, 2টা ডিটাচমেন্ট সবাই নিহত হয়। তো এই ভয়াবহ যুদ্ধের মধ্যে আমরাও ভেবেছি যে এটি আমাদেরও জীবনের শেষ দিন। আমার সাথে মেজর জিয়াউর রহমানের কয়েকবার ওয়্যারলেস সেট বেতার যন্ত্রের মাধ্যমে কথা হচ্ছে। তিনি জানতে চাচ্ছেন যুদ্ধ পরিস্থিতি সম্পর্কে। তিনি আমার থেকে হয়তো 1.5 গজ পিছনেই ছিলেন এবং যুদ্ধের গতিবিধি নিয়ন্ত্রণ করছিলেন। আমি তাকে যুদ্ধ পরিস্থিতি জানাচ্ছিলাম এবং এই সময় আমাদের সাথে একজন ভারতীয়
মেজর ছিলেন যার সাথে একটা বেতার যন্ত্র ছিল, কিন্তু চা বাগানের ভিতরে থাকায় গত 4 দিন বেতার যোগাযোগ কাজ করছিল না। কিন্তু যেহেতু জঙ্গল থেকে বেরিয়ে এসে আমরা শহরে উপকণ্ঠে পৌঁছে গিয়েছিলাম, হঠাৎ করে সে ভারতীয় মেজর আমাকে বললেন যে এখন তিনি তার গান পজিশনের সাথে, যেখানে তার কামান রয়েছে, তাদের সাথে বেতারে যোগাযোগ করতে পারছেন। কামানে গোলা ফেলতে হবে কিনা তিনি আমাকে জিজ্ঞাসা করেছেন। আমরা তখন বলতে গেলে হাতাহাতি লড়াইতে লিপ্ত। আমার অলরেডি 18 জন শহীদ হয়েছে। আমি বলেছিলাম যে এখন কামানে গোলা ফেললে আমাদের উপরেই পড়তে পারে, কোনো একটা বিমান সর্টি আনা যায় কিনা। তিনি বললেন আচ্ছা চেষ্টা করি। আধা ঘন্টা পরে 2টি মিগ বিমান এসে ওই যে শত্রু যে বাংকারগুলো এমসি কলেজে প্রিন্সিপালের বাসায় ছিল, প্রত্যেকটাকে 15 মিনিট ধরে রকেট নিক্ষেপ করে একদম ধূলিসাৎ করে যায়, যার ফলে তারা বাধ্য হয়ে সারেন্ডার করার জন্য সাদা পতাকা উড়িয়ে দেয় এবং আমরাও নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করি। যেহেতু ওপেন জায়গায় ছিলাম, ট্রেঞ্চ করতে পারিনি, শত্রু উঁচু জায়গার থেকে আমাদের ভালোভাবে লক্ষ্যভেদ করতে পারছিল। ওই সময় ওই বিমান আক্রমণের ফলে এবং আমাদের সৈনিকদের দৃঢ়তার ফলে আমরা সেই মুহূর্তে তাদেরকে পরাভূত করতে সক্ষম হই এবং এইভাবেই বাংলাদেশের একটি জেলা, একমাত্র সিলেট জেলা মুক্তিবাহিনী দখল করে, প্রথম ইস্ট বেঙ্গল মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে। এটি আমার জন্য একটি স্মরণীয় অভিজ্ঞতা।